বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি এখন উগ্র মূর্তি ধারণ করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এরই সাথে ভয়ঙ্কর রূপ নিয়েছে সেনাপ্রধান। দেশে চুরি, ছিনতাই, ধর্ষণ তুলনামূলক বেড়ে যাওয়ায় কঠিন প্রভাব পড়ে তার উপর। সাধারণ মানুষরাও এবার রাজপথে নামে এইসবের সমাধান না হলে তাকে পদত্যাগ করতে হবে। সারা দেশে যে নৈরাজ্য চলছে, সারা দেশের মানুষ যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যেন আমাদের মহামান্য উপদেষ্টারা। এরা এখন পুলিশ হেফাজতে সিএমএ যে কাটতাচ্ছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না, কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভয়ানক দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র চলছে। আপনার বাড়ি ঘরের কোনো নিরাপত্তা নেই। যে কোনো সময় আপনার বাড়িতে চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, যে কোনো সময় সংঘবদ্ধ চক্র এসে আপনার বাড়িতে ঢুকে যে কোনো ঘটনা ঘটাতে পারে। ডক্টর ইউনূস বলছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন এই ছাত্ররা। যেই নালে উত্থান ওই নালেই কিন্তু মাঝে মাঝে বিনাশ হয়। খেলাটা শুরু করছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতারা আছে তারাই, আর মূল কারণটা হচ্ছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য। দেশের বর্তমানে যে অবস্থা, ইউনূস সরকার যেভাবে বিফল হয়েছে, সমন্বয়কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে, ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা, সকল অ্যাডভাইজারকে গলা ধাক্কা দিয়ে। গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বাংলাদেশে সেনা অভ্যুত্থান গত কয়েকদিন ধরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় ইউটিউবাররা তারা বলছেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে গেছে এবং সর্বশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন। তার সফরের আগে পরে নানা রকম গুজব রটানো হচ্ছিল এবং তার ফেরা নিয়েও এখনো পর্যন্ত নানা গল্প চর্চা করা হচ্ছে যে তাকে ফিরতে বাধা দেওয়া হচ্ছিল, তিনি শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেননি, তেজগাঁ বিমানবন্দরে ল্যান্ড করেছেন, ইত্যাদি নানান কিছু। এমনও বলা হচ্ছে যে 1999 সালে পারভেজ মোশাররফকে যেভাবে বিমানবন্দরে ল্যান্ড করতে দেওয়া হয়েছিল না, তার পরবর্তীতে সেনা অভ্যুত্থান, পারভেজ মোশাররফ ক্ষমতা দখল ইত্যাদি ওই স্টাইলে ঘটনা ঘটেছে। আসলে এসবের কোনো সত্যতা নেই। জেনারেল ওয়াকারুজ্জামান যথা নিয়মে 3 দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছিলেন। যথা নিয়মে তিনি 6 তারিখ বৃহস্পতিবার, আবারও বলছি 6 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাত 9টা-10টার মধ্যে শাহজালাল বিমানবন্দর হয়ে যথা নিয়মেই দেশে ফিরেছেন। তার দেশে ফেরা নিয়ে কোনো জটিলতা হয়নি। আবার ওই সময়ের প্রেক্ষিতে বলা হচ্ছে, তারা বলছে 7 তারিখে ফিরেছেন তিনি, না, তিনি 6 তারিখে ফিরেছেন বৃহস্পতিবারে। তারা বলছেন শুক্রবারে ফিরেছেন, হিজবুত তাহরীরের যেদিন মিছিল হলো সেদিন তিনি ফিরেছেন, কিন্তু তিনি বৃহস্পতিবারে 6 তারিখে দেশে ফিরেছেন। শুধু তাই নয়, এটি আমার কথা নয়, আইএসপিআরও জানিয়েছে যে জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার 6 তারিখ সন্ধ্যার পরে দেশে ফিরেছেন। সেই ঘটনাকে নিয়ে সেনা অভ্যুত্থান হয়েছে।
আমরা কোনো সেনা অভ্যুত্থানের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এ ধরনের কোনো অস্তিত্বের সন্ধান পাইনি। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে। ফয়জুর রহমানকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরো কিছু কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে, যে মুহূর্তে কথা বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান অফিস করছেন। কাজেই এই যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান বা এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের দুর্ঘটনা, আমরা এখন পর্যন্ত কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমরা আমাদের এই উপমহাদেশের মানুষ আসলে আমরা জন্মগতভাবে বা খুব শৈশব থেকে রূপকথার গল্প শুনে বেড়ে উঠি এবং রূপকথার গল্প শুনতে আমরা বেশ পছন্দ করি। বাচ্চারা, আমরা বড়রাও আজকাল রূপকথার গল্প বেশ ভালোবাসছি। বানিয়ে বানিয়ে নানা রকম গল্প বানানো হচ্ছে যে এটি ঘটেছে ওটি ঘটেছে, আমরা বেশ বিশ্বাস করছি। নইলে এত আমাকে নক কেন করছে বা অন্যজনকে কেন নক করছে যে কি হচ্ছে আসলে, ওরা কি বলছে, ওরা কি সঠিক বলছে? আরেকটি জিনিস বলতেই হয়, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এই যে একটা সরকারের পতন হয়েছে, একটি সরকার এসছে, দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে, আমরা বেশ খানিকটা ভালো অবস্থায় ছিলাম পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায়। আমরা সেখান থেকে পতন হয়েছি, আমরা নিম্নগামী হয়েছি, এটি আমাদের ভালো লাগছে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমি বারবার ওসব দেশের উদাহরণ দিই, আফ্রিকা কিংবা এই মুহূর্তে আপনি যদি সিরিয়ার কথা চিন্তা করেন, সিরিয়া আমাদের পশ্চিম এশিয়ার একটি দেশ, একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, সব সময় একটা ব্যর্থ রাষ্ট্র। এবং এই মুহূর্তে সিরিয়ায় কি ঘটছে? মাত্র গত 8 ডিসেম্বর সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। পতন পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে একটা নতুন সরকার গঠিত হয়েছে। গঠিত হবার পরে পরিস্থিতি বেশ খানিকটা শান্ত ছিল, এখন আবার উত্তপ্ত। এই যে গত কয়েকদিনে কয়েক হাজার মানুষ, সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে যে 1000 মানুষ হত্যা করা হয়েছে, কয়েক হাজার মানুষ হত্যা করা হয়েছে, বাড়ি বাড়ি ঢুকে মানুষ হত্যা করা হচ্ছে। কারা করছে? বাশার আল আসাদপন্থী একটি গ্রুপ আর একটি সরকারি বাহিনী। সহিংস ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেখানে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে, ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে। সেই বিচারে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা এখন পর্যন্ত ভালো আছি। সিরিয়ার সাথে আমাদের কোনোভাবে তুলনা হয় না। সিরিয়ার আমরা আয়তনে আমাদের থেকে খানিকটা বড়, জনসংখ্যায় আমাদের থেকে খুবই কম, 3.25 কোটি, 3.5 কোটি জনসংখ্যার দেশ। আমরা 18 কোটি জনসংখ্যার মানুষ। আমরা প্লেন ল্যান্ড, আমরা গায়ে গা লাগিয়ে বসবাস করি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কাজেই যেটি দিয়ে আলাপটা শুরু করেছিলাম যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান, এ ধরনের কোনো সেনা অভ্যুত্থানের অস্তিত্ব এখন পর্যন্ত নেই। একথা সত্য যে ওই আলাপগুলোতে বলা হচ্ছে সেনাবাহিনীতে বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ, সেনাবাহিনীতে কেন, যে কোনো পেশাজীবী সংগঠনের মধ্যে 2, 3, 4টা গ্রুপ থাকে। সেনাবাহিনীতেও তেমনটা আছে। আবার ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আছে, এটিও আছে। কিন্তু এখন পর্যন্ত ওয়াকারুজ্জামানের কন্ট্রোলে আছে সব পরিস্থিতি। ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার দেশে বসে বিদেশে বসে বিভিন্ন ষড়যন্ত্র আছে। তারপরে ওয়াকারুজ্জামান গত 15 দিন আগে, গত 25 ফেব্রুয়ারি এক বক্তব্যে পুরো জাতিকে বলেছিলেন যে আপনারা থামুন, আপনারা যদি না থামেন 7 মাসে অনেক হয়েছে। রাজনৈতিক দলকে বলেছিলেন, এমনকি সরকারকে বলেছিলেন, আপনারা যদি না থামেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কেন এই কথা বললেন? তিনি মেসেজ পেয়েছিলেন পৃথিবীর বড় বড় মোড়ল থেকে যে তোমার দেশকে থামাও। কিন্তু সেনাপ্রধানের সেই বক্তব্যের পরেও আমরা থামিনি।
রাজনৈতিক দলগুলো থামেনি, আমরা হানাহানি থামাইনি, এমনকি সরকার পর্যন্ত থামেনি। এই যে সরকার গতকাল 9 মার্চেও বাংলাদেশে যে সেনা স্থাপনাগুলো বঙ্গবন্ধু পরিবারের নামে নামকরণ ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নিকট সেসবের নাম পরিবর্তন করতে পাঠানো হয়েছে। অর্থাৎ সরকারও কিন্তু থামেনি। জেনারেল ওয়াকারুজ্জামান এগুলোই বলেছিলেন, পুলিশের বিরুদ্ধে হয়রানি না করতে বলেছিলেন, পুলিশের বিরুদ্ধে মামলা না করতে বলেছিলেন, এগুলোই বলেছিলেন, কিন্তু এগুলো কিছুতেই থামেনি। সরকারটি আসলে থামবে না। এই মুহূর্তে যে সরকারটি আছে সেটি থামবে না। এটি অন্য নিশানা নিয়ে এসছে, এটি হানাহানি লাগিয়ে রাখবার একটা নিশানা নিয়ে এসছে, এবং এরা জানে যে এরা পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন, তবুও তারা একটা মরণ কামড় দিয়ে যেতে চাইবে, যার কারণে এই ধরনের প্রতিহিংসামূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশ কন্ট্রোলে আছে, তবে জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরে এখন পর্যন্ত কোনো কিছু কার্যকরী হবার নিশানা দেখা যাচ্ছে না। নিশ্চয়ই হবে, এভাবে তো চলতে পারে না, খুব শীঘ্রই হবে। আমরা সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়কাল 8 মাস অতিক্রান্ত হতে চলল। এর সময়ের মধ্যে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে আমরা এখনো পর্যন্ত নির্লিপ্তভাবে কেউ আলোচনা করিনি। যারা সরকার বিরোধী, সঙ্গত কারণেই তারা সরকারের দোষ ত্রুটি অহরহ বলে বেড়াচ্ছেন, এবং আমাদের দেশে সাধারণত মানুষের মধ্যে নেতিবাচক কথার প্রতি একটা তীব্র আকর্ষণ থাকে। আপনি যদি কারো পক্ষে কথা বলেন, সঙ্গত কারণেই, আচ্ছা বুঝেছি, ও তুমি এই প্রকৃতির, নিঃসন্দেহে তুমি সরকার থেকে কোনো বড় কোনো সুযোগ সুবিধা পেয়েছ, অথবা তোমার ইমানিকিন বলে কোনো কিছু নেই, তুমি সরকারের উপদেষ্টা হতে চাও, কিংবা সুবিধাভোগী পদলেহনকারী কিছু একটা হতে চাও, কাজেই তোমার কথা শুনবো না। আপনি যে কোনো মানুষ সম্পর্কে ইতিবাচক প্রশংসা করতে গেলেই এই ধরনের কথা বলতে থাকবে। বিশেষ করে ধনী ব্যক্তি, নারী এবং ক্ষমতাধর ব্যক্তি, তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলা আমাদের এই সমাজ কোনো অবস্থাতেই মেনে নেয় না। আবার একইভাবে যদি আপনি একেবারে ডাহা মিথ্যা কথা বলেন যে কোনো ধনী ব্যক্তির সম্পর্কে, কিংবা সুন্দরী রমণীর সম্পর্কে, অথবা ক্ষমতাধর ব্যক্তির সম্পর্কে, মানুষ আরব্য রজনীর গল্পের মতো শুনতে থাকবে। কোনো একটি সুন্দরী রমণী, তাকে ভূতে ধরেছে, কিংবা তার অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে, রাতে তার কাছে জিন আসে, তারপর এই মেয়েটা চরিত্রহীন, তাকে খুব সহজে পাওয়া যেতে পারে, অনেক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এই ধরনের কথা আপনি বানিয়ে বানিয়ে বলেন, দেখবেন যে সমাজের অতি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছে তারাও কাজকর্ম থামিয়ে আপনার কাছে শুনতে আসবে যে ভাই, শুনলাম তুমি নাকি এটা বলেছো, ঘটনা সত্যি কিনা। একইভাবে ক্ষমতাধর যারা লোকজন রয়েছে, তাদের হারেম রয়েছে, তারা জুয়া খেলে, মদ্যপান করে, দামি গাড়ি রয়েছে, এবং আরও অনেক কিছু। ফলে আপনি দেখবেন যে একটা অশিক্ষিত মানুষ, কিছু নেই, লেখা নেই, পড়া নেই, ব্যক্তিত্ব নেই, চরিত্র নেই, শুধুমাত্র অর্থ রয়েছে, টাকা রয়েছে। তো এইরকম মানুষের কথাও মানুষ শোনে, তাদের ব্যাপারে জানতে চায়, তাদের পোশাক নিয়ে মানুষ খোঁজ খবর নেয় যে ও এত দামি পোশাক পরলো, ওটার দাম কত, ওটার দাম কত, ওর কয়টা বাড়ি আছে, কটা গাড়ি আছে, কটা হেলিকপ্টার আছে, এরকম। তো টাকাওয়ালা, সুন্দরী এবং ক্ষমতাধর লোকদের সম্পর্কে সুতীব্র এরকম যে নেতিবাচক খবর শোনার যে আকর্ষণ, এই আকর্ষণের কারণেই আমাদের সমাজে আমরা যারা প্রচার প্রপাগান্ডাতে রয়েছি বা
মিডিয়াতে রয়েছে তারা সবসময় নেতিবাচক কথাগুলো আগে শুরু করি বা সবসময় বলে থাকি। আর যারা ধনবান ব্যক্তি, তারপর ক্ষমতাধর ব্যক্তি আর সুন্দরী, সুন্দর পুরুষও হতে পারে, এক্ষেত্রে সুন্দর সুন্দরী দুটো যারা লিঙ্গ বৈশিষ্ট্য করতেছেন তারা একই সমস্যার মধ্যে পড়েন, অর্থাৎ লোকজন তাদেরকে নিয়ে মন্দ বলবেন। কিন্তু পৃথিবীতে অ্যাবসলিউট মন্দ বলে কোনো জিনিস নেই, আবার অ্যাবসলিউট ভালো বলেও কোনো জিনিস নেই। সব ভালোরই একটা অন্ধকার দিক রয়েছে, আর সব মন্দরই একটি ভালো দিক রয়েছে। আমরা যে ধুতরার বিষের কথা বলি, এমনকি গোখরা সাপের বিষের কথা বলি, মানে এই জিনিসগুলো ধুতরার বিষ বা গোখরা সাপের বিষের যে মেডিকেল ইম্পর্টেন্সি, এটি আপনি ভাবলে বা আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন। অথবা আমরা যে ধ্রুবতারা দেখি, আকাশের ধ্রুবতারা দেখি, নক্ষত্রপুঞ্জ দেখি, গ্যালাক্সি দেখি, মিল্কওয়ে দেখি, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি, আকাশের চাঁদ দেখি, পূর্ণিমার চাঁদ দেখি। আপনি যখন কাছাকাছি যাবেন সেখানে কেবলই মাত্র হতাশা, ছাই, বায়ুহীন, শব্দহীন একটি পরিবেশ। আবার আপনি যদি নক্ষত্র মণ্ডলীর কাছাকাছি যান, যদিও সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের ধারের কাছে যাওয়ার মতো অবস্থা আমাদের বিজ্ঞান এখনো তৈরি করতে পারেনি। তো সূর্যের কাছাকাছি যাওয়া প্রশ্নই আসে না। মানে সূর্যের নিকটবর্তী যে গ্রহটি রয়েছে বুধ কিংবা শুক্র, বুধ বা শুক্রতে পৃথিবীর মানুষ কোনো বাহন পাঠাবে এটা কল্পনা করা যায় না। আমরা এই যাবৎকালে চাঁদে যানবাহন পাঠিয়েছি, মানুষ পাঠিয়েছি, মঙ্গল গ্রহে আমরা নভোযান পাঠিয়েছি, আরও কিছু কিছু উপগ্রহে বা গ্রহে খবর লেনাদেনার জন্য আমরা সেখানে বৈজ্ঞানিক যান প্রেরণ করেছি। এতটুকু পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা। তো যা বলছিলাম যে আমরা যা কিছু দেখি সব সত্য নয়, আর যাকে সত্য হিসেবে মানি তাও সব সত্য নয়। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে যত বদনাম শুনেন আসলে তত বদনাম নেই, আবার যত সুনাম শুনেন তত সুনাম নেই। আমি আমার ক্ষুদ্র যে দৃষ্টিকোণ বা জ্ঞান বুদ্ধি, তার থেকে আমি বেশ কয়েকটি ভালো কর্মকাণ্ড এবং মন্দ কর্মকাণ্ড বলবো। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মন্দ কর্ম পছন্দ করে এবং মন্দ কর্ম শুনতে তারা আগ্রহ প্রকাশ করে, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে 10টি বা 7টি মন্দ কর্ম নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাই। ওনার মন্দ কর্মের মধ্যে 1 নম্বর মন্দ কর্ম যেটি হলো, সেটি হচ্ছে যে ওনাকে চেনা যাচ্ছে না। রাজনীতির ময়দানের সবচেয়ে বড় অপরিহার্য যে বিষয়, যা আপনাকে চিনতে হবে। আপনি কি ওলি আল্লাহ, গাউস কুতুব, মুনাফেক, সৎ, অসৎ, আপনি কি চান, কি করতে চান, এটা বুঝতে হবে। আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে, নির্বাচনী ম্যানিফেস্টো থাকতে হবে, ক্ষমতায় গিয়ে কাজ করবেন কি, ইত্যাদি সব কিছু। এবং এখন পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এবং তার এই ক্ষমতা গ্রহণ, কিভাবে তিনি এলেন এবং কিভাবে তিনি যাবেন এবং কি কাজ তিনি করবেন এবং কতদিন থাকবেন, আমরা কিচ্ছু জানি না, এবং এটা সবচেয়ে একটা মন্দ দিক। দ্বিতীয় হলো যে তিনি এখানে একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং একটি এনজিও তন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গ্রামীণ ব্যাংক তন্ত্র প্রতিষ্ঠা করেছেন ইত্যাদি, এবং আমেরিকান তন্ত্র। বাইডেন প্রশাসনের সাথে যাদের খুব ভালো সম্পর্ক ছিল তাদের সবাইকে তিনি বিভিন্নভাবে একীভূত করেছেন। এটি তার স্বজনপ্রীতির দিক থেকে অতীতে আমরা শেখ পরিবারকে দায়ী করি, বা বিএনপির জমানাতে দেখা গেল যে বেগম জিয়ার আত্মীয় স্বজন যারা রয়েছেন, সেই সাইদ ইস্কান্দার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তাদের জন্য যেভাবে 7 খুন মাপ ছিল, এমনিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ঝাড়ুদার, পিয়ন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে সবাই
শেখ হাসিনার পিয়ন, ড্রাইভার, দারোয়ানের চাইতেও এখন ক্ষমতাধর হয়ে গেছেন। 2 নম্বর গেল এটা। 3 নম্বর হলো যে তিনি এখনো পর্যন্ত কোনো কনক্রিট ফ্রেন্ডশিপ করতে পারেননি, বরং অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয় না কারোর সঙ্গে। ভারতের সঙ্গে দূরত্বটা একেবারে রীতিমতো যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে, এবং এটা আমরা সামাল দিতে পারবো কিনা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। 4 নম্বর হলো যে তিনি বিশ্বাস হারিয়েছেন। লোকজন এখন আর তার কথায় বিশ্বাস করে না, তাকে আগের মতো শ্রদ্ধা করে না, এবং তিনি কি বলেন, যাই বলেন না কেন, সত্য বললেও এগুলো মানুষ এখন ট্রল করে। এটি তার জন্য একটা বিরাট ক্ষতিকর, এবং দেশের রাজনীতির জন্য বিরাট ক্ষতিকর। এবং আগের জামানাতে যে শেখ হাসিনা বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তারা আমাদের চেয়ে খারাপ হবে, আমার চেয়ে খারাপ হবে, এবং চোখে মুখে নাকে মরিচ লাগিয়ে আপনাদের সবাইকে কাঁদতে হবে, এবং সেই জিনিসগুলো এখন ক্রমশ দৃশ্যপটে চলে আসছে। সমাজে বিচার ব্যবস্থা বলতে যা বোঝায়, আইনশৃঙ্খলা বলতে যা বোঝায়, এর কোনোটি এখন স্টেবল নয়। কোনো প্রতিষ্ঠানের প্রতি নির্ভরতা নেই, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, কারো প্রতি নির্ভরতা দেখানো যাচ্ছে না, এবং বুক ফুলিয়ে এই সমাজে চলার মতো একজন মহাবীর এখন কেউ নেই। না ছাত্র, না সমন্বয়, না ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনজন কেউ, কারো সেই শক্তি নেই। ফলে সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত ভাব কাজ করছে। এই গেল 5 নম্বর। 6 নম্বরে যেটা বলবো সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন, তারা যে রাজনীতির অভিলাষে প্রলুব্ধ হয়েছেন, অর্থাৎ ছাত্র সমন্বয়কদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, এটি একটি ভয়াবহ আকার ধারণ করবে আগামীতে, এবং একটি ভয়াবহ পরিণতি নিয়ে আসবে ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, শিক্ষা ব্যবস্থায়। আর 7 নম্বরের সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটি হলো র্যাডিক্যালিজম, জঙ্গিবাদ। আরও যদি স্পষ্ট করে বলি সেটি হলো ইসলামাইজেশনের নামে সারা দুনিয়াকে এই বাংলাদেশের রাজনীতির সম্পর্কে একটা বিরূপ ধারণা মেসেজ দেওয়ার ক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার এ যাবৎকালে যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ড আমাদের স্বাধীনতার পরে সবাই মিলেও এই কর্মকাণ্ড করতে পারেনি। ফলে পুরো রাষ্ট্রটি একটি জঙ্গি রাষ্ট্র, এবং এখানে দ্বিতীয় তালেবান বিপ্লব হতে যাচ্ছে, এখানে খেলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং এটি অন্য ধর্মের মানুষের জন্য একটি ভয়াবহ আগ্নেয়গিরি হতে চলেছে। এইরকম প্রচার এবং প্রপাগান্ডা ভারত এবং পশ্চিমা দুনিয়া চালানোর সুযোগ পাচ্ছে। এই 7টি যদি আপনি নেতিবাচক ধরেন, এবার ইতিবাচক ঘটনাগুলো বলি। ইতিবাচক দিকের সবচেয়ে বড় বিষয়টা আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হলো যে এই সময়টিতে সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টিতে। তিনি বাকস্বাধীনতাকে অবারিত করেছেন, এই অবারিত বাকস্বাধীনতা, এবং তিনি দমন পীড়নটা করেননি এখন পর্যন্ত। এই কারণে আমাদের মধ্যে যে অমানুষগুলো বসবাস করে, সেই অমানুষগুলো প্রবল আকার ধারণ করেছে। ফলে আওয়ামী লীগ যেভাবে হম্বিতম্বি করতো, আমরা এটা করব, ওটা করব, আমাদের মতো শক্তিশালী কেউ নাই, এটা দেখাবো, ওটা দেখাবো, তারা যে লেজ গুটিয়ে কীভাবে পালাতে পারে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস না আসলে বুঝতে পারতাম না। বিএনপির অনেক নেতাকর্মী এখন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে দখল, অনেক মন্দ কাজে তারা জড়িয়ে পড়েছে। বিএনপি যে এত রাতারাতি নিজেদের অতীত ভুলে গিয়ে এত খারাপ কাজ করতে পারে, আমরা এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি। এত মানুষ বাংলাদেশে জামাত করে, এবং জামাতের গলা যে এত উঁচু, জামাতের ঠোঁট এত মোটা, এবং জামাতের জিহ্বা যে এত নড়াচড়া করে, এটা এই সময় না আসলে আমরা বুঝতে পারতাম না। জামাতের যে আসল চরিত্র এটা আমরা বুঝতে পেরেছি। ফলে আমাদের এই সমাজের
যে আসল চেহারা, মানুষের যে আসল চেহারা, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওসিলায় এটি খুলে গিয়েছে। এটি আমার দৃষ্টিতে 1 নম্বর। 2 নম্বর হলো যে ব্যাংক, বিমা, আর্থিক খাতে স্বস্তি এসেছে। আমরা ব্যাংকে চেক দিয়ে দাঁড়িয়ে থাকতাম, কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, তারপরে যে যার আমানত নিয়ে ভীষণ রকম চিন্তায় ছিলাম। এই জায়গাটাতে একটি স্টেবল অবস্থায় এসেছে। অনেকগুলো জিনিসের দাম বেড়েছে, এটা সত্য, কিন্তু বেশিরভাগ জিনিসের কিন্তু দাম কমেছে। ডলার স্টেবল হয়েছে, ফরেন রিজার্ভ হু হু করে বাড়ছে। এটি সরকারের অত্যন্ত ইতিবাচক দিক, খুবই ইতিবাচক দিক। ফলে কি হলো, মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা কিন্তু যাকে বলা হয় এখন অনেকটা আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে যে অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, সেই অনিশ্চয়তা থেকে এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর হলো যে ব্যক্তি পর্যায়ে যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড কিন্তু বেড়ে গেছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে কিছু হচ্ছে না, আমরা হতাশা নিয়ে বলছি, চাকরি হারাচ্ছে, অমুক হারাচ্ছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আমাদের মাছের বাজারে ক্রেতার অভাবে একটা মাছ পচে যাচ্ছে না। এখন 42 কেজির যে রুই মাছ 2000 টাকা করে কেজি হিসেবে 42 কেজির রুই মাছ 84,000 টাকা দিয়ে কেনার জন্য অসংখ্য ক্রেতা রয়েছে, এবং 1 ঘন্টার বেশি ঘাটে এই ধরনের মাছ থাকে না। মোহাম্মদপুর বাজারে যান, নিউ মার্কেট বাজারে যান, অসংখ্য ক্রেতা আপনি দেখতে পাবেন। এই যে রোজার মাস, পবিত্র মাহে রমজান চলছে, আমি সেই মাহে রমজান শুরুর আগের দিন, শুক্রবার ছিল, গত শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবার নিউ মার্কেটে গেলাম। সেই যে দুপুর 2টোর সময় যে ভিড়, বিশ্বাস করেন, আমি ওই এলাকায় মোর দ্যান 40 বছর বসবাস করি। নিউ মার্কেট, নীলক্ষেত, ধানমন্ডি, এই এলাকাতে লাস্ট 40 ইয়ার্স। কিন্তু রোজা শুরু হয়নি, রোজা শুরুর একদিন আগে শুক্রবারে দুপুর 2টোর সময় গাউসিয়া নিউ মার্কেটে আমি যে ভিড় দেখেছি, এরকম ভিড় আমি জীবনে দেখিনি। মানুষ মনে হচ্ছে ঈদের বাজার 1 মাস আগে করার জন্য একেবারে হুমড়ি খেয়ে বসেছে। ফলে আমরা বলছি মানুষের হাতে টাকা নেই, কিন্তু এটি দেখার পরে আমি রীতিমতো বেকুব হয়ে গেছি। এটি সরকারের একটি সফলতা। 4 নম্বর হলো যে অনেকে নিজেদের দুর্বলতার কারণে, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কথা বলতে চাচ্ছেন না, সংবাদপত্র খবর প্রকাশ করছে না, অনেকটা সেলফ সেন্সরশিপ। কিন্তু কেউ কথা বলেছেন, অমনি তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তারপরে যাকে বলা হয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। মানুষ দ্বিধার্থে কথা বলতে পারছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নির্মম নিষ্ঠুর ভাষায় যে কোনো মানুষ আক্রমণ করতে পারছে। এর জন্য আজ পর্যন্ত আইসিটি মামলায় কোনো মামলা হয়নি, বরং উল্টো খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার কারণে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী নন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে, তাদের বিরুদ্ধে যে কথা বলা যাচ্ছে, এটা মানুষের মনে কিন্তু এক ধরনের স্বস্তি নিয়ে আসছে। একজন মানুষ রাগ হতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, গালি দিতে চাচ্ছে, সেই গালি দিয়ে কিন্তু আস্তে চুপ হয়ে যাচ্ছে। এটি গেলেও 4 নম্বর। 5 নম্বর হলো যে দুর্নীতি টেবিলে কিছু টেবিলে সর্বগ্রাসী হয়েছে, এবং এটা আমলারা করছে। কিন্তু এই সময়টিতে যারা এই সময় রাজনৈতিক নেতৃত্বে রয়েছে, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী, তার সঙ্গে সঙ্গে তাদের আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধে এই গত 7 মাসে দুর্নীতির অমন অভিযোগ পাওয়া যায়নি যেমনটি এই সময় বিএনপি জামাতের বিরুদ্ধে হয়েছে। এই সময়টিতে যদি আগের বার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, গত 8 মাসে আওয়ামী লীগের যে দুর্নীতি, সেই তুলনায়
বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং উপদেষ্টা রয়েছেন তারা সীমিত পরিসরে কাজ করছেন, কিন্তু তাদের ব্যক্তিগত দুর্নীতি সম্পর্কে এখন পর্যন্ত একটা টু শব্দ আমরা শুনতে পাইনি। এটি সরকারের ভীষণ রকম একটি সফলতা। তারপরে 6 নম্বরের যে বিষয় হলো সেটি হলো যে এই সময়টিতে চীনের সঙ্গে বাংলাদেশের একটা বিরাট সমঝোতা কিংবা বন্ধুত্ব, পারস্পরিক সম্পর্ক এবং পাকিস্তানের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে দ্বার এটি উন্মোচন হয়েছে। এবং এটি যদি হয়, একেবারে কনক্রিটলি হয়, আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটি ভালো হবে। বাংলাদেশের জন্য বন্ধু হিসেবে ভারত বা আমেরিকা যতটা না যাকে বলে ইফেক্টিভ, তার চেয়ে আমরা যদি ইরান, পাকিস্তান, চীন, সৌদি আরব এই বলয়টিকে আঁকড়ে ধরতে পারি এবং সংযুক্ত আরব আমিরাত, তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে বেশি হবে। এমনকি আমাদের পুরো গার্মেন্টস সেক্টরের যদি আমরা বন্ধ করে দিই এবং সমস্ত গার্মেন্টস সেক্টরের যে আয় রোজগার, এটা আমরা 2 মাসের মধ্যে আমরা আনতে পারবো যদি আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো, চীনের বন্ধুত্ব নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের যে নিয়োগ এটিকে আমরা বাড়িয়ে দিতে পারি। তো এই কাজটি কিন্তু এগোচ্ছে, সিরিয়াসলি এগোচ্ছে। 7 নম্বরে যেটা আছে সেটা হলো জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বা বর্তমান সরকারের প্রতি ভীষণ রকম দুর্বল এবং এখনো পর্যন্ত বাইডেন প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা তার সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এরকম কোনো নমুনা নেই। বরং যেভাবে ভারতের বিরুদ্ধে মিস্টার ট্রাম্প একটার পর একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি তিনি হুট করে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেন এবং বাংলাদেশে যদি বিনিয়োগের জন্য মার্কিনিরা এগিয়ে আসে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 10 বছর চোখ বুজে ক্ষমতায় থাকতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং তার যে বয়স এখন 86 বছর, 96 বছর বয়সে মাহাথির মোহাম্মদ যদি এত সুন্দরভাবে কাজ করতে পারেন তাদের দেশে, তিনি সর্বশেষ যখন প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী, কিন্তু তিনি একটি কাজও কিন্তু ভুল করেননি, ইন্টারনাল পলিটিক্সে তিনি পেরে ওঠেননি, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত ছিল চমৎকার। তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহাথির মোহাম্মদের চাইতে সুস্থ আছেন, তার শরীরে ওরকম কোনো রোগ বালাই নেই। তো কাজেই তিনি যদি আগামী 10 বছর ক্ষমতায় থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেল থেকে নিমন্ত্রণ এবং ঈদ মোবারক। সে সাথে রমজান মোবারক তো থাকতেছে আপনাদের। তো বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য আজীবন খোলা রাখছি আমরা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই দেওয়া হয়। ধন্যবাদ।